নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই 15ই জানুয়ারি থেকে এক মাস বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে। একথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পোস্টাল ব্যালটের অপব্যবহার যাতে না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। চীনের সহায়তায় বাংলাদেশে সামরিক ড্রোন কারখানা স্থাপন নিয়ে অন্য কোনো দেশের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমসাময়িক বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা তো অফিশিয়ালি তাদের সাথে কমিউনিকেট অবশ্যই। বাহরাইনে এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে কথা বলেন তিনি। এ ব্যাপারে এনকোয়ার করতে বলা হয়েছে, দেখা যাক আসলে ফলাফল কি দাঁড়ায়। রাজনীতি ক্ষেত্রে বিচরণ করেন তারা সবাই যে পারফেক্ট মানুষ তা তো না, কোনোখানেই পারফেক্ট মানুষ নেই। তো কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়। চীনের সহায়তায় বাংলাদেশে হচ্ছে সামরিক ড্রোন তৈরির কারখানা। অন্য কোনো দেশের এতে নাখোশ হবার কিছু নেই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের সামরিক বাহিনী সমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে, কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন, আমাদের এয়ারক্রাফটগুলি সবই অত্যন্ত পুরনো, অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই। কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে। আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। নির্বাচনের কারণে বাংলাদেশে এক মাসের অন অ্যারাইভাল ভিসা বন্ধ হচ্ছে নিশ্চিত করেন তৌহিদ হোসেন। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো। আরেক প্রশ্নের উত্তরে জানান, গাজায় সামরিক শক্তি পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। গাজায় যে আমরা ফোর্স পাঠাবো সিদ্ধান্ত এখনো হয়নি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। 3টি দলকে সুবিধা দিতেই পোস্টাল ব্যালটে ধানের শেষ প্রতীক মাঝামাঝিতে রাখা হয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এছাড়া ভুয়া এনআইডি কার্ড তৈরি করে একটি রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, গেজেটের ধারাবাহিকতা হিসেব ধরেই পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। জাতীয় নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই মানুষের কৌতূহল বাড়ছে, কে পাবেন আগামীর বাংলাদেশের পরিচালনার দায়িত্ব। কিন্তু ভোটের আগেই বিতর্ক দেখা দিয়েছে পোস্টাল ব্যালটের ব্যবস্থাপনা নিয়ে। অনলাইনে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে কয়েকজন ব্যক্তির হাতে একাধিক পোস্টাল ব্যালট পেপার আর খামে ঠিকানা লেখা বাহরাইনের। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস নিয়েও আপত্তি জানানো হয়েছে। এমনভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন, বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়, যাতে করে এই পেপারটা ভাঁজ করলে তাহলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে। কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরো দেখাই যাবে না। ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে একটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। একটি রাজনৈতিক দল দরিদ্র ভোটার যারা, বিশেষ করে একটু কম শিক্ষিত ভোটার যারা, তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে। তবে প্রতীক বিন্যাসের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে নির্বাচন কমিশন। জানানো হয়, গেজেটের ধারাবাহিকতা হিসেব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। আর বাহরাইনের একটি ডেলিভারি পয়েন্ট থেকে অন্যের পোস্টাল ব্যালটের খাম সরবরাহের বিষয়টি দেশটির পোস্ট অফিস তদন্ত করবে বলেও জানান তিনি। কোনো ব্যতিক্রম হচ্ছে কিনা এই জিনিসগুলো তারা আমাদের প্রকারান্তরে জানাবে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর 8,97,117 জন সদস্য। এর মধ্যে বিজিবি থেকে 37,453 জন সদস্য 61টি জেলায় নির্বাচনের দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রামের সাতকানিয়া বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে বিজিবির রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এজন্য বর্ডার গার্ড বাংলাদেশ সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়েছে। এ সময় বিজিবির ভাবমূর্তি ও গৌরব রক্ষায় কাজ করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় নয়, সাহস থাকলে বিদেশে পলাতকদের দেশে এসে কথা বলার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, মিয়ানমারের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ, আর কোনো ছাড় দেয়া হবে না। এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য যে ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। যে যাই বলুক, 12ই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়। ভোট হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে মার্কিন দুই সাবেক কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স স্ট্যান সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, নির্বাচনে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকার পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করবে। নির্বাচন ঘিরে ব্যাপক ভুয়া খবর ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল রয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার। সংসদ নির্বাচনে পঞ্চম দিনের আপিল শুনানিতে 100টি নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে 73টির আবেদন মঞ্জুর এবং বাতিল করা হয় 17টি। এছাড়া 10টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। এ নিয়ে 276 জন প্রার্থিতা ফিরে পেলেন। এদিকে কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি ঋণখেলাপি হিসেবে আপিল বিভাগেও বহাল। এর ফলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল শুনানি চলছে। বুধবার সকাল 10টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়। শুনানি শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার 1% ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমার বিধানই তাদের বিপাকে ফেলেছে, যা ভোটের পূর্বে ভোটারদের জন্য তৈরি করেছে অনিশ্চয়তা। এই নিয়ম বাতিলের দাবি জানান তারা। এই 1%-এর বিধানটা অগণতান্ত্রিক এবং এই 1%-এর বিধান স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করে। কোন গণতান্ত্রিক দেশে এই 1%-এর বিধান থাকতে পারে না। আমার নমিনেশন বাতিল করা হয়েছে। আজকে আমরা আপিল শুনানিতে অংশগ্রহণ করে আমার নমিনেশন ফেরত পেয়েছি। এদিন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির 4টি আবেদনের মধ্যে সবগুলোর বৈধতা পাওয়া যায়। পাশাপাশি বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়। পঞ্চম দিনের মতন আপিল শুনানি করেছি। আজকে আমাদের মোট 100টা আপিল আমরা রিজলভ করেছি। তার ভিতরে 73টা অ্যাপ্রুভ করা হয়েছে, 17টা রিজেক্ট করা হয়েছে আর 10টার শুনানি ডেফার করা হয়েছে। দিনব্যাপী 281 নাম্বার থেকে শুরু করে 380 পর্যন্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে চট্টগ্রামে পেশি শক্তির প্রয়োগে অস্ত্রের মহড়ার শঙ্কায় বিএনপি জামায়াতের প্রার্থীরা। কয়েকটি আসনে শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ দাবি করে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থার তাগাদা দিয়েছেন কেউ কেউ। অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনার কথা বলছে প্রশাসন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় 2022 সালে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিত্র এটি। প্রকাশ্যে অস্ত্র নিয়ে দুপক্ষের মহড়া তোলপাড় সৃষ্টি করে সারা দেশে। তবে অস্ত্রধারীদের গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধার কোনোটি করতে পারেনি প্রশাসন। 2024-এর 5ই আগস্টের পর চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া 184টি অস্ত্রের এখনও হদিস মেলেনি। তার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পরও বিভিন্ন এলাকায় প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা বেড়েছে উদ্বেগজনকভাবে। এসব হামলায় ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র।
আসছে নির্বাচনেও অস্ত্রের মহড়ার আশঙ্কা করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। ভোটের আগেই অস্ত্র উদ্ধার না হলে কয়েকটি আসনে শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন কেউ কেউ। আমরা আশা করব অতি শীঘ্রই 2-1 দিনের মধ্যেই একটা বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া লোহাগাড়ার অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করবে প্রশাসন এবং জনমনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিবে। অস্ত্র উদ্ধারটার ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং বিভিন্ন যারা রয়েছেন তাদেরকে এই ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে। তবে গতকাল থেকে এই ব্যাপারে অনেক পদক্ষেপ নিচ্ছে। ইচ্ছা করলে সে অস্ত্র ঝঞ্ঝানের বন্ধ হতে পারে। প্রশাসনকে সজাগ থাকতে হবে। লেভেল প্লেইং ফিল্ড ব্যবস্থা করবে প্রশাসন, আমি আশা করি। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে রাউজান ও সাতকানিয়া লোহাগাড়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, যদিও প্রশাসন বলছে অস্ত্র উদ্ধারে শীঘ্রই শুরু হবে বিশেষ অভিযান। আমরা এই বিষয়ে কনসার্ন আছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর সাথে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি যারা আছে তাদেরকে আমরা বলেছি যে অস্ত্র উদ্ধারের জন্য আমাদেরকে স্পেশাল এফোর্ট দিয়ে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং সবচেয়ে বড় কথা যে উৎসবমুখর যে পরিবেশ সেটা নিশ্চিত করার জন্য এই অস্ত্রগুলো আমাদের উদ্ধার করতে হবে। থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে লাইসেন্স দেয়া 146টি অস্ত্র উদ্ধার হয়নি এখনো। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গাজীপুরের টঙ্গীতে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ছিনতাই চক্র। বিআরটি প্রকল্পের ব্যস্ত সড়ক থেকে শুরু করে অলিগলি কিংবা আবাসিক এলাকা, কোথাও নিরাপদ নন সাধারণ মানুষ। দিনকে দিন ভয়াবহ আতঙ্ক নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। গাজীপুরের টঙ্গী এলাকা রাজধানীর একেবারে সন্নিকটে হলেও এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। ব্যস্ত এলাকাটির বিভিন্ন জায়গায় সক্রিয় হয়ে উঠেছে ছিনতাই চক্র। দিনে দুপুরেও ছিনতাই শিকার হচ্ছে মানুষ। সংঘবদ্ধভাবে বিভিন্ন সময় হামলা চালিয়ে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে তারা। বিশেষ করে সন্ধ্যার পর ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানান ভুক্তভোগীরা। সন্ধ্যা লাগলে রাত্রেবেলায় যথেষ্ট ছিনতাইকারী পকেটমার এই এলাকা জুড়ে যায়। বহুত মানুষ, প্রতিদিন শত শত মানুষ হয়রানির শিকার হয়। এখানে বিভিন্ন জায়গার হিরুঞ্চি আজকে থাকে, উৎপাত করে, মানুষের পকেট মারে, মোবাইল নেয়। কাউন্টারগুলো যদি চালু করতো তাহলে সিঁড়ি দিয়ে মানুষ যাতায়াতের জন্য একটা সিকিউরিটি ব্যবস্থা থাকতো। কাউন্টারগুলো করে রাখছে, শুধু রুম উঠায় রেখে দিছে, সিঁড়ি ওপেন করে দিছে। তো ওই জায়গায় মাদক যারা কারবারি করে, যারা খায়, তারা ওইখানে ঘুমায় রাত্রেবেলা। এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী বলছে ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বস্তিগুলোতে আইডেন্টিফাই করার কাজ হাতে নিয়েছি, কোন ঘরে কে বসবাস করে, তার পেশা কি, তাদের গতিবিধি, অপরাধীদের তারা এখন জেলে আছে, জামিন পেয়ে আছে, অথবা তাদের পেশা কি, কী কার্যকলাপ পরিচালনা করছে, এই বিষয়গুলো আমরা একটু তদারকি করার চেষ্টা করছি, যেন তারা অপরাধ করে বের হয়ে এসে যেন আবার পুনরায় অপরাধের সাথে জড়িত না হয়ে যায়। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে প্রায় 6 ঘণ্টা এই কর্মসূচি পালন করেন তারা। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। স্লোগানে উত্তাল সায়েন্স ল্যাব মোড়। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা 12টার কিছু পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে জড়ো হতে থাকেন ঢাকা কলেজ, ইডেন ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের একটি মহলের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে অধ্যাদেশ জারির কার্যক্রম। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। আমাদের অধ্যাদেশ জারি করতে কেন এই কাল ক্ষেপণ করছে সরকার? ডেটের পর ডেট দিয়ে গেছে, বাট কোনো চূড়ান্ত কোনো ফলাফল দেয়নি। কালকে যেন চূড়ান্ত আসলে অধ্যাদেশটা দেয়, এই জন্য আমরা আবার মনে করায় দিতে আসছি। ক্যাম্পাসে পরিচয়হীনতা ভুগতেছি, আমরা ক্যাম্পাসে পড়ালেখার জটিলতা ভুগতেছি। এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থায় ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তা ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের অনুরোধ জানান তারা। আমরা তাদেরকে অনুরোধ করেছি এখান থেকে সরে যাওয়ার জন্য। তারা আমাদেরকে বলেছেন তারা আর কিছু সময় এখানে থাকতে চান। তাদের দাবির বিষয়ে এক ধরনের সবাইকে জানান দেওয়ার জন্যই তারা এই কাজগুলো করছে।
শিক্ষার্থীদের সড়ক অবরোধে সায়েন্স ল্যাব ও এর আশপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। যানজটের ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা, বাধ্য হয়ে হেঁটে গন্তব্য যান অনেকে। সায়েন্স ল্যাব ছাড়াও মহাখালী, টেকনিক্যাল ও তাঁতীবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ইটভাটার কালো ধোঁয়ার প্রভাবে হুমকির মুখে সাভারের পরিবেশ ও জনস্বাস্থ্য। দূষণের ভয়াবহতা বিবেচনায় রাজধানী ঘেঁষা সাভার উপজেলাকে গেল বছর ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। এরপর থেকে এই অঞ্চলটিতে ইটভাটা বন্ধে বিশেষ অভিযানে নামে প্রশাসন। তবে অভিযান শেষ হলেই ভাটায় আবার শুরু হয় কর্মযজ্ঞ। সেই সাথে বাড়তে থাকে দূষণের মাত্রাও। ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের গ্রামীণ পরিবেশে কৃষিজমির মাঝেই তৈরি হয়েছে ইট ভাটা। ভাটার চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে দূষিত হচ্ছে পরিবেশ। দূষণ রোধে অবৈধ ভাটা বন্ধে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। জরিমানার পাশাপাশি চুল্লি ভেঙে দিয়ে বন্ধ করা হয় ভাটাগুলো। তবে কিছুদিন না যেতেই ভাটাগুলোতে আবারও শুরু হয় ইট উৎপাদন। স্থানীয়দের দাবি, এ বিষয়ে নেওয়া হোক স্থায়ী ও কার্যকর পদক্ষেপ। যে জ্বালানির চাহিদা আছে, জ্বালানির চাহিদা মেটাতে গিয়ে বন উজাড় করা হচ্ছে, ফসলের জমির উর্বরতা নষ্ট হচ্ছে, একই সাথে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। মোটা অঙ্কের কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে হাত করে এই ইট ভাটাগুলো বন্ধ করার পর আবার চালু করে। পানিশমেন্ট বাড়ানো না হলে এই পরিবেশ বিষয়ে যে অপরাধগুলো এগুলো বাড়তেই থাকবে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, সাভারের বায়ু জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় ৩ গুণ ছাড়িয়েছে। এখানকার ইটভাটার এ দূষণ শুষ্ক মৌসুমে রাজধানী ঢাকাকেও আক্রান্ত করে। এসব বিবেচনায় গত বছর সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মানুষের হেলথকে রক্ষা করার জন্য সুস্বাস্থ্য এবং এয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা অত্যন্ত জরুরি। সেই জন্য অবৈধ ইটভাটাগুলো অনতিবিলম্বে বন্ধ করা উচিত। এদিকে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। যে ইটভাটা পরবর্তীতে আবার করবে সেখানে আবার ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে এডিশনালি তাদের নামে মামলা দেওয়া হবে। সাভার উপজেলার প্রায় ১০৭টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র 2টি ইটভাটায় পরিবেশ বান্ধব উপায়ে ইট তৈরি হয়। ডিবিসি নিউজ ডেস্ক। প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান ভোলা 1 আসনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী। হলফনামায় বলেছেন তার বার্ষিক আয় 10,000 টাকা আর নির্বাচনে ব্যয় হবে 30,000 টাকা। এই টাকা পাবেন কোথায়? ধার করবেন আত্মীয় স্বজন আর বন্ধুদের কাছ থেকে। এত কঠিন বাস্তবতার মধ্যে নির্বাচন কেন? মিজানের বক্তব্য, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ করতে তিনি যেতে চান সংসদে। 2026 সালের জাতীয় নির্বাচনে প্রার্থী মিজানুর রহমানের দিনের শুরু হয় ভোটারদের মন জয়ের তৎপরতা নিয়ে। সম্পদ পৈতৃক ভিটায় জরাজীর্ণ কাঁচা একটি ঘর। মিজানের চাওয়া সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা সংসদে তুলে ধরা। শিক্ষা খাতে দুর্নীতি, তারপরে আপনার চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি, রাস্তাঘাটের উন্নতি দুর্নীতি, সব দিকেই দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতিগুলো পরিবর্তন করতে চায়। আমার দৃঢ় বিশ্বাস যে এই ভোলা সদর 1 আসন থেকে আমি যদি নির্বাচন করি, এই ভোলার সাধারণ জনগণ সকল শ্রেণী বর্ণ সকলেই আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। 2024 সালে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে 26,318 ভোট পেয়ে দ্বিতীয় হন মিজান। সেখান থেকেই সংসদ সদস্য নির্বাচনের অনুপ্রেরণা তার। আমার নিজের প্রচারণা আমি নিজেই করি, আমার নিজের লিফলেট নিজেই দেই। আমি কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে সাধারণ জনগণ যারা জেলে, শ্রমিক, মুশি, এই সকল সাধারণ জনগণ তারা আমার এই বিষয়টাকে কিন্তু আসলে খুবই একটু ভিন্ন চোখে দেখে। ভোলা জেলার 4টি আসনে বৈধ 24 জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম আয় মিজানের। টিউশনি থেকে বার্ষিক আয় মাত্র 10,000 টাকা, দিতে হয় না কোনো আয়কর। একা আড়ি আমাকে খেদমত করে, কারোর ফিসে 10 টাকা খরচও করে না, আবার কাউ তো খায়ও না। যারা ওনাকে পছন্দ করে তারা ভোট দিবে, আর যদি যারা না পছন্দ করে তারা দিবে না। তা কিন্তু কখনো হাল ছাড়ে না। পল্লী চিকিৎসক শাহ আলমের ছেলে মিজানের জন্ম 1988 সালে। এসএসসি পাশের পর 2007 সালে নাবিক হিসাবে যোগ দেন নৌবাহিনীতে। 2019 সালে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন। গ্রামে ফিরে করেন টিউশনি ও সাহিত্য চর্চা।
আমি নির্বাচিত হলে শুধু জনগণের কল্যাণের কাজ করব না, পাশাপাশি এটি হবে আমার টাকা ও পেশিশক্তির বিরুদ্ধে লড়াইয়ের দুর্গম যাত্রা। অনেক অভাব না পাওয়ার বেদনার মধ্যে মাটি আর মানুষ থেকে দূরে সরে যাননি মিজান। তাই সারা জীবন মানুষের ভালোবাসা নিয়ে তাদের পাশেই থাকতে চান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। শীতের তীব্রতা ও তাপমাত্রার তারতম্যে চট্টগ্রামে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। নগরীর পাশাপাশি বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভিড় করছেন কয়েকগুণ বেশি রোগী। এই পরিস্থিতিতে বিশেষ সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রামে কয়েক সপ্তাহ ধরে মৌসুমী বায়ুর প্রভাবে বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে গভীর রাত ও ভোরে তাপমাত্রা নেমে যাওয়ায় বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগও। প্রতিদিনই শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা ভিড় করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ঠান্ডা নিউমোনিয়া হয়েছে, এটা নিয়ে আসছি। এখন 10 দিন ধরে আছি যে ট্রিটমেন্ট তো চলতে, এখন বলতে পারি না যে কি হয় না হয়। জ্বর কালকে থেকে ছিল, এমনি আর কোনো সময় হয় নাই, এরকম এই ফার্স্ট হয়েছে। হাসপাতালের তথ্য বলছে শিশু ওয়ার্ডে গড়ে প্রতিদিন 55 থেকে 60 জন রোগী ভর্তি হয়, আর মারা যায় 2 থেকে 3 জন। গড়ে প্রতি মাসেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় 55 থেকে 65 জন। ডিসেম্বরে ভর্তি হয়েছেন 1800-র বেশি রোগী, মারা গেছেন 60 জন। জানুয়ারিতে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন প্রায় 900 জন। এখানে 13 দিন ছিল, তারপর একটু ভালো লাগছে, ঘরে নিয়ে গেছি, এখানে আবার লাগতেছে। এখন ওর লাংসে ইনফেকশন বেশি হয়ে গেছিল, আর আসছি ডিসেম্বরের 13 তারিখ থেকে এখনো এখানে আছি। শীতের তীব্রতা বাড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার বেড়েছে বলে জানান চিকিৎসক। শীতের তীব্রতা বাড়লে বাচ্চাদের মারাত্মক নিউমোনিয়ার সংখ্যাও বেড়ে যায়, যার কারণে এরকম রোগী আমরা অনেক ভর্তি হয় এবং এর মধ্যে শিশু মৃত্যুর হারও উল্লেখযোগ্য থাকে। কখনো কখনো 2-3 জন রোগী আমাদের ওয়ার্ডে প্রতিদিন মৃত্যুর মুখে পতিত হয়। পরিস্থিতি মোকাবেলায় শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডিবিসি নিউজ ডেস্ক। পর্যটন মৌসুম হওয়ায় মাঝে মাঝে লোকারণ্যে পরিণত হয় বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত। 550-র বেশি হোটেল ও রিসোর্টের 80% বেশি কক্ষ বুকিং থাকছে। তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এই মৌসুমের সাপ্তাহিক ছুটির দিন সহ অন্যান্য সময় শতভাগ বুকিং থাকার কথা ছিল, কিন্তু জাতীয় নির্বাচনের কারণে অনেকেই ইচ্ছা থাকলেও কক্সবাজার ভ্রমণে যাচ্ছেন না। নোনা জলে সমুদ্র স্নানের পাশাপাশি জেট স্কি, বিচ বাইক বা ঘোড়ায় চড়া, সব মিলিয়ে উৎসব মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। বিস্তৃত বালিয়াড়িতে ঘোরাঘুরির ফাঁকে প্রিয় মুহূর্তগুলো বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে। কেউ আবার সৈকতের কিটকট চেয়ারে বসে অনুভব করছেন সাগরের হিমেল পরশ। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত সৈকতের সুগন্ধা পয়েন্ট সহ পুরো সাগরতট এখন প্রাণ চাঞ্চল্যে ভরপুর, যেখানে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আমার অনেক বেশি ভালো হতেছে, অনেকদিন পরে আসছি তো। প্রত্যেক বছরই আমাদের আসা হয়, পরিবেশটা ভালোই লাগে, এসে খুবই ভালো লাগছে। সবাই পরিবার পরিজন নিয়ে আসছি, অনেকদিন পর আমরা আসছি, সেজন্য আমাদের ফিলিংসটা হচ্ছে অন্যরকম। নিরাপত্তা যথেষ্ট জোরদার আছে, কোনো প্রবলেম আমি ফেস করিনি এই পর্যন্ত কোনোদিন। পর্যটকদের সমাগম ভালো থাকলেও ব্যবসায়ীরা বলছেন, অন্য বছরগুলোতে এই সময়ে সব হোটেল মোটেলে শতভাগ বুকিং থাকলেও এবার থাকছে 80 ভাগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেকেই ভ্রমণে আসতে পারেননি, ফলে কিছুটা হলেও ভাটা পড়েছে ব্যবসায়। সাধারণত আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসকে পর্যটন মৌসুম এবং ভরা মৌসুম মনে করি। ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন প্লাস রোজা, এই কারণে ট্যুরিস্টের একটু হুমড়ি খেয়া বা ওইভাবে যে একটা ট্যুরিস্ট আসে সেটার আগমনটা আসলে দেখতেছি না। পর্যটকদের নিরাপত্তায় বালিয়াড়িতে টাঙানো হয়েছে লাল পতাকা, সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। আমাদের নিরাপদ জোন রয়েছে, নিরাপদ জোনের পাশাপাশি ডেঞ্জার জোন এরিয়া রয়েছে, যেখানে আমরা লাল পতাকা টাঙিয়ে থাকি। তো অনেক পর্যটক দূরে চলে যায়, তাদেরকে আমরা কাছাকাছি নিয়ে আসি, যাতে কোনো ধরনের হতাহত বা দুর্ঘটনা না ঘটে। শুধু পর্যটন মৌসুম বা ছুটির দিনগুলোতে নয়, সারা বছরই ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত থাকবে কক্সবাজার সমুদ্র সৈকত, এমন প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চালুর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার এই ঘোষণা দেয় হোয়াইট হাউস। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, প্রেসিডেন্টের 20 দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপের সূচনা করা হলো।
পোস্টে বলা হয়, দ্বিতীয় ধাপে গাজায় একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্রেটিক ফিলিস্তিনি প্রশাসন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা গঠন করা হবে এবং গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ ও পুনর্গঠন শুরু হবে। ঘোষণায় আরও বলা হয়, হামাস তাদের সব দায়বদ্ধতা সম্পূর্ণভাবে মানবে। এদিকে মিশর, কাতার ও তুরস্ক জানিয়েছে, গাজা প্রশাসনের জন্য ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।